রাজকন্যা ও রঙিন প্রজাপতির কথা। অনেক দূরে পাহাড় আর জঙ্গলে ঘেরা এক শান্ত রাজ্যে থাকত এক অপূর্ব রাজকন্যা, রূপলতা। তার চোখে ছিল আকাশের নীল, কণ্ঠে ছিল নদীর সুর। সে বনে জঙ্গলে ঘুরে বেড়াত, ফুলের সঙ্গে কথা বলত, পাখিদের সঙ্গে গান গাইত। কিন্তু তার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি রঙিন প্রজাপতি। প্রজাপতির ডানায় ছিল হাজার রঙের ছোঁয়া, আর চোখে ছিল বুদ্ধির দীপ্তি। রূপলতা তাকে আদর করে ডাকত রঙিলা। প্রতিদিন রূপলতা আর রঙিলা দেখা করত বনের এক গোপন জায়গায়, এক পাথর ঘেরা শান্ত জলের পাশে। ওরা দুজনে বসে গল্প করত, হাসত, স্বপ্ন দেখত। কিন্তু একদিন রঙিলা হঠাৎ করেই হারিয়ে যায়। রাজকুমারীর বুক ভেঙে যায়। সে রাজ্য ছেড়ে বেরিয়ে পড়ে, বনের ভেতর, গুহার অন্ধকারে, পাহাড় পেরিয়ে খুঁজতে থাকে তার প্রিয় বন্ধুকে। শেষে এক জাদুময় বটগাছের নিচে সে খুঁজে পায় এক পুরনো প্রদীপ। প্রদীপ ছোঁয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে ধোঁয়ার মতো এক স্বচ্ছ প্রজাপতি, ঠিক যেন রঙিলা। রূপল তার চোখে জল আসে, সে বলেই ফেলে, তুই কোথায় ছিলি, রঙিলা? তার সেই ভালোবাসা আর চোখের জলই ছিল আসল চাবিকাঠি। মুহূর্তেই ভেঙে যায় শতবর্ষের এক অভিশাপ। রঙিলা ধীরে ধীরে রূপ নেয় এক জ্যোতিষ্ময় পরীতে। আমি আসলে এক বনপরী, সে বলে। একদিন এক পিশাচিনী আমার ডানা কেড়ে নিয়ে আমাকে প্রজাপতির রূপে বন্দী করেছিল। তুই যদি না আসতিস, আমি কখনো মুক্ত হতাম না। রূপলতা আর পরী রঙিলা একসঙ্গে ফিরে আসে রাজ্যে। বনে আবার ফুল ফোটে, প্রজাপতিরা নাচে, আর নন্দলোক জেগে ওঠে নতুন আলোয়। সেই দিন থেকেই রাজ্যে সবাই জানে, ভালোবাসা আর বন্ধুত্বের শক্তি সবচেয়ে জাদুময়। রঙিন বাগান ও ছোট্ট সাহসিনী। একটা ছোট গ্রামে ছিল এক রঙিন বাগান, যেখানে দিনরাত ফুটত নানা রঙের ফুল। সেই বাগানে বাস করত ছোট্ট সাহসিনী নামের এক মেয়ে। সে ফুলের গন্ধে, রঙে আর প্রজাপতির ডানার ঝিকিমিকিতে মুগ্ধ হয়ে প্রতিদিন বাগানে খেলত। সাহসিনীর বন্ধু ছিল নীল পাখি, লাল গোলাপ, সাদা বেলি ফুল আর রংবেরঙের প্রজাপতির দল। সে ওদের সঙ্গে কথা বলত, হাসত, গাইত। একদিন হঠাৎ বাগানে এক অদ্ভুত পরিবর্তন এল। ফুলগুলো মলিন হয়ে গেল, প্রজাপতিরা হারিয়ে গেল, আর পাখিরা কাঁদতে লাগল। সাহসিনী খুঁজে বের করল, বাগানের প্রাণশক্তি হারিয়ে যাচ্ছে, কারণ জাদুময়ী পরী হারিয়ে গেছে। সে ভয় না পেয়ে বেরিয়ে পড়ল গভীর জঙ্গলে পরীকে খুঁজতে। পথে পথে নানা বাধা পেরিয়ে সে এক গোপন গুহায় পৌঁছায়, যেখানে পরী বন্দী ছিল এক পিশাচিনীর জাদুতে। সাহসিনী নিজের বন্ধুত্ব আর সাহস দিয়ে পিশাচিনীর মন গলিয়ে দেয়। বলে, ভালোবাসা আর রং হারিয়ে গেলে শুধু ছায়া থাকে। চলো আমরা সবাই মিলে বাগানটা আবার রঙিন করি। পিশাচিনী কাঁদে, তার মন গলে যায়। সে পরীকে মুক্তি দেয়। পরী ফিরে আসে, বাগানে আবার ফুল ফুটে ওঠে, প্রজাপতিরা ফিরে আসে, আর ছোট্ট সাহসিনীর নাম ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। ফুল আর প্রজাপতির বন্ধু সাহসিনী, হীরামণি ও আলোকলতার রাজ্য। এক সময় ছিল এক আশ্চর্য জগৎ, পরীদের জগৎ। সেই জগতের অন্তরালে জ্বলজ্বল করত এক স্বর্গরাজ্য, যার নাম আলোকলতা। চারিদিকে ঝিকিমিকি রূপালী আলো, ফুলেরা আলোতে হাসে, আর বাতাসে ভেসে বেড়ায় মৃদু সুর। সেই রাজ্যের হৃদয় ছিল এক অপরূপা পরীকন্যা, হীরামণি। তার চুলে ছিল সোনালি সূর্যের ঝলক, চোখে ছিল দয়াময় জ্যোতি, আর হৃদয়ে ছিল আলো ছড়ানোর অদ্ভুত এক শক্তি। সে ভালোবাসত পাখি, প্রজাপতি, ফুল আর অন্ধকারে হারিয়ে যাওয়া আলোদের। অন্যদিকে গভীর এক অরণ্যের ছায়ায় লুকিয়েছিল তিমিরপুর, অন্ধকারের রাজ্য। সেই রাজ্য শাসন করত এক রহস্যঘেরা জাদুকর, যার নাম রাত্রেশ। তার চোখে ছিল বরফের মতো শীতলতা, আর হৃদয়ে জমেছিল এক পুরনো অভিমান। এক পূর্ণিমা রাতে হীরামণি হারিয়ে পড়ে বনের গহীনে। হঠাৎই সামনে আসে রাত্রেশ। কিন্তু ভয় না পেয়ে হীরামণি তার দিকে এগিয়ে আসে, হাতে তুলে ধরে এক ঝলকানো আলোককণা। সে বলে, অন্ধকারে থেকেও তুমি আলোকে ছুঁতে পারো, যদি হৃদয়টা খুলে দাও। রাত্রেশ থমকে যায়।
শত বছর ধরে কেউ তার সঙ্গে এমন কথা বলেনি। ধীরে ধীরে হীরামণির স্নিগ্ধ ছোঁয়ায় তার হৃদয়ে জন্ম নেয় আলো। আলো আর অন্ধকার একে অন্যকে চিনতে শেখে, ভয় আর ভুল বোঝাবুঝির দেয়াল ধীরে গলে যায়। দুজন মিলে গড়ে তোলে এক নতুন রাজ্য, সন্ধ্যালতা। সেই রাজ্যে দিন আর রাত পাশাপাশি হাঁটে, ফুল ফোটে রাতের নীলে, আর তারা নেমে আসে দিনের আলোয়। আর হীরামণি আর রাত্রেশ, ওরা ছিল না শুধু দুই রাজ্যের প্রতিনিধি, ওরা ছিল দুই বিপরীতের মিলন, দুই হৃদয়ের আলোর উৎস। আর সেই থেকেই পরীদের জগতে ছড়িয়ে পড়ে এক গান, যেখানে ভালোবাসা সেখানেই আলো। টম অ্যান্ড জেরি আইসক্রিম যুদ্ধ। গ্রীষ্মের তীব্র গরমে একদিন টম ঠান্ডা কিছু খাওয়ার জন্য বাড়ির ফ্রিজ খুলল। চোখে পড়ল একগাদা রঙিন আইসক্রিম। চোখ চকচক করে উঠল তার। কিন্তু ঠিক তখনই ঝপ, একটা ছোট্ট ছায়া আইসক্রিমের দিকে ছুটে এসে একটাকে মুখে পুরে দিল। কে? জেরি। টম চিৎকার করে উঠল, এই ইঁদুরটা আবার আইসক্রিম চুরি করল। শুরু হলো তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া। টম হাত বাড়াল, জেরি ফস করে পিছলে গেল একটা স্লিপার দিয়ে। টম কাঁপতে কাঁপতে একটা বালতিতে পড়ল, বালতিতে ছিল ঠান্ডা পানি। জেরি হেসে গড়াগড়ি। পরের দিন টম ঠিক করল এবার জেরিকে ধরবেই। সে বানাল এক বিশাল আইসক্রিম ট্র্যাপ, একটা নকল আইসক্রিমের নিচে লুকিয়ে রাখা একটা খাঁচা। কিন্তু জেরি কি আর বোকা, সে সেই আইসক্রিমের পাশে একটা চিনি মাখানো বিস্কুট রাখল। সেই গন্ধে বাড়ির কুকুর স্পাইক এসে খেয়ে ফেলল আইসক্রিমটা আর পড়ে গেল খাঁচায়। স্পাইক কটমট করে তাকিয়ে বলল, টম, তুই মরেছিস। টম, জেরি, স্পাইক ত্রিভুজে দৌড়ঝাঁপ শুরু হলো আবার। ঘর জুড়ে হলো দৌড়, ধাক্কা, ঝাঁপ। শেষ পর্যন্ত টম, জেরি আর স্পাইক সবাই ঠান্ডা হয়ে গেল একসাথে বসে একটা আইসক্রিম শেয়ারে খেতে খেতে। জেরি হেসে বলল, আইসক্রিম ভাগ করে খাওয়াই সবচেয়ে মজা। বন্ধুদের সঙ্গে ভাগ করে খাওয়ার আনন্দ দুষ্টুমি থেকেও বড় হয়। চার্লির চাকরির প্রথম দিন। একদিন সকালে চার্লি চ্যাপলিন তাঁর চিরচেনা ছোট্ট টুপি, লাঠি আর ভাঙা জুতো পরে বের হলেন নতুন চাকরির খোঁজে। মুখে সেই বিখ্যাত নিঃশব্দ হাসি, পকেটে এক ফোঁটা পয়সাও নেই, কিন্তু আত্মবিশ্বাস সেটা ছিল একেবারে রাজকীয়। ঘুরতে ঘুরতে তিনি ঢুকে পড়লেন এক বিশাল হোটেলে। সেখানকার ম্যানেজার তাঁকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি করতে পারো? চার্লি চোখ বড় বড় করে বললেন, আমি সব পারি। রান্না, পরিষ্কার, বেলবয়, এমনকি অতিথিদের হাসানো। ম্যানেজার ভেবে বললেন, তাহলে আজই শুরু করো। চার্লি শুরু করলেন বেলবয় হিসেবে। প্রথম কাজ একজন অতিথির সুটকেস ওপরে নিয়ে যাওয়া। সুটকেসটা ছিল বিশাল আর চার্লি ছিল রোগাপটকা। একবার সুটকেসটা টানতেই সে উল্টে পড়ল। আবার উঠল, আবার পিছলে পড়ল, তবে যেভাবে পড়ল তাতে সুটকেসটা খুলে গিয়ে ভিতর থেকে বেরিয়ে এলো এক জোড়া পায়জামা, একটা কুকুর আর একটা কলার। অতিথি চিৎকার করে উঠলেন, তুমি আমার কুকুরের উপরে বসে আছো। চার্লি উঠে দাঁড়িয়ে সেই বিখ্যাত মুখভঙ্গিতে কুকুরটাকে সালাম করল। এরপর তাঁকে পাঠানো হল কিচেনে। তিনি বুঝলেন এটা তার মঞ্চ। একটা ডিম ফাটাতে গিয়ে ডিমটা আকাশে ছুঁড়ে ফেললেন, আর সেটি ঘুরে ঘুরে গিয়ে এক অতিথির টুপি ভিজিয়ে দিল। অন্যদিকে তিনি স্যুপ বানানোর বদলে ভুল করে চায়ের পাতায় লবণ ঢেলে ফেললেন, রেজাল্ট? অতিথিরা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলেন। শেষমেশ ম্যানেজার এসে বললেন, তুমি বেলবয়, বাবুর্চি, সবই ছিলে, কিন্তু সবচেয়ে বড় কথা, তুমি আমাদের হোটেলের কমেডি কিং। চার্লি মাথা চুলকে বললেন, তাহলে মাইনে বাড়বে তো? ম্যানেজার হেসে বললেন, তোমার জন্য মাইনে নয়, একটা মঞ্চ তৈরি করছি। নাম হবে চার্লির ক্যাফে কমেডি। এইভাবে চার্লি তাঁর সাধারণ কাজের মধ্যেও হাস্যরসের এমন একটা ছোঁয়া দিলেন, যা সবাইকে হাসতে হাসতে কাঁদিয়ে ফেলল। আর আমরাও বুঝলাম, জীবনের কঠিন সময়েও যদি একটু হাসা যায়, তবে জীবনটা সিনেমার মতো মজার হয়ে ওঠে। মিনা ও রাজু, আদরের দেশে অভিযাত্রা। এক দেশে ছিল এক ছোট্ট মেয়ে, নাম মিনা।
তার ছিল একটি কথা বলা টিয়া, মিঠু আর ছোট ভাই রাজু। মিনা তার বাবা মায়ের আদরের ধন, কিন্তু সে জানত পৃথিবীতে অনেক শিশুই সেই আদর পায় না। একদিন রাতে হঠাৎ তারা দেখতে পেল জানালার পাশে একটি জ্যোতির্ময় পাখি বসে আছে। পাখিটি বলল, মিনা, তুমি যে ভালোবাসা পাও তা অনেকেই পায় না। চলো তোমায় নিয়ে যাই আদরের দেশে, যেখানে ভালোবাসা হারিয়ে গেছে। মিনা রাজু ও মিঠুকে নিয়ে রওনা দিল এক জাদুকরি পথ ধরে। তারা উড়ে এল এক ধূসর পৃথিবীতে, যেখানে শিশুরা কাজ করছে, কেউ খেলছে না, কেউ হেসে উঠছে না। রাজু বিস্ময়ে জিজ্ঞেস করল, এটা কোন দেশ? পাখিটি বলল, এখানে শিশুদের ভালোবাসা হারিয়ে গেছে। তাদের বাবা মা ব্যস্ত, কেউ শিক্ষার গুরুত্ব বোঝে না, আর কেউ মেয়েদের বড় হতে দেয় না। মিনা ভাবল, আমাকে কিছু করতে হবে। সে মিঠুর সাহায্যে তৈরি করল আদরের ফুল, এক জাদুকরি ফুল, যার গন্ধে মানুষের মন নরম হয়ে যায়। মিনা সেই ফুল বিলিয়ে দিল। বাবা মায়েরা হঠাৎ করে বুঝতে পারল, তাদের শিশুরা ভালোবাসা, যত্ন আর শিক্ষা পাওয়ার যোগ্য। সেই মুহূর্তে দেশটিতে রং ফিরে এল। শিশুরা খেলতে লাগল, গান গাইতে লাগল। মিনার চোখে জল চলে এল, কারণ এখন এই দেশেও শিশুরা বাবা মায়ের শত আদরের হতে পারবে। মিনা বলল, আমি শুধু চাই সব শিশুই যেন বলতে পারে, আমি বাবা মায়ের শত আদরের। পাখিটি মিনাকে বলল, তোমার হৃদয়ের আলোকেই এ দেশ জেগেছে। মনে রেখো, এক শিশুর ভালোবাসা বদলে দিতে পারে এক পৃথিবী। মিনা, রাজু আর মিঠু ফিরে এলো বাড়ি। জানালার ধারে দাঁড়িয়ে তারা তখনও দেখতে পেল সেই জ্যোতির্ময় পাখিটি ধীরে ধীরে মিলিয়ে গেল নীল আকাশে। যেন চুপি চুপি বলে গেল, ভালোবাসা হল পৃথিবীর সবচেয়ে বড় জাদু। মধু চক্রান্ত। অনেক দূরের এক ফুলের বনে ছিল এক ব্যস্ত মৌমাছি ডাক্তার, নাম তার ডাক্তার মধুবী। সে ইনসেক্টস ক্লিনিকে সব ছোট ছোট পোকামাকড়ের চিকিৎসা করত। সবাই তাকে খুব ভালোবাসত, কারণ তার ওষুধে সবাই দ্রুত সুস্থ হয়ে উঠত। কিন্তু সবুজ রঙের এক ধূর্ত মাছি মক্ষিকারাজ এই সুখের রাজ্যে হিংসা করত। তার ব্যবসা ছিল নকল মধু বিক্রি করা। তার ইচ্ছে ছিল ডাক্তার মধুবীর সুনাম নষ্ট করে নিজের মধু বিক্রি বাড়ানো। একদিন সে প্ল্যান করল, ইনসেক্টস ক্লিনিকে চুপচাপ ঢুকে মধুবীর আসল মধুর বদলে নিজের নকল মধু ঢেলে দেবে। সেই রাতেই মক্ষিকারাজ হাতে নকল মধুর বোতল নিয়ে ক্লিনিকে ঢুকে পড়ল। কিন্তু ডাক্তার মধুবী ছিল বুদ্ধিমতী। সে আগেই সন্দেহ করেছিল কিছু একটা গোলমাল হতে পারে। তাই সে ক্লিনিকের চারপাশে গুপ্ত ক্যামেরা লাগিয়েছিল। মক্ষিকারাজ যখন বোতল বদলাচ্ছিল, তখন সব দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। পরের দিন সকালে ডাক্তার মধুবী সবাইকে ডেকে আনল এবং ক্যামেরার ভিডিও দেখাল। সবাই মক্ষিকারাজের আসল রূপ দেখে হতবাক। রাগে ফেটে পড়ল। মৌমাছিরা আর পোকামাকড়রা মক্ষিকারাজকে বন থেকে বের করে দিল। ডাক্তার মধুবী আবার তার আসল মধু দিয়ে ইনসেক্টস ক্লিনিক চালাতে লাগল। সবাই আবার সুস্থ আর আনন্দে দিন কাটাতে লাগল। আর মক্ষিকারাজ, সে এখন দূরে একটা একাকী গাছের নিচে বসে নিজের ভুলের জন্য আফসোস করে। সৌরজগতে মহাঝগড়া। অনেককাল আগের কথা। সৌরজগৎ ছিল শান্ত আর মজামজায় ভরা। সূর্য দাদু তার বিশাল গোফে তেল দিয়ে সব গ্রহদের পাহারা দিতেন। একদিন মঙ্গল নিজের লাল গাল ফুলায় বলে উঠল, আমি লাল টুকটুকে, আমি সবার সেরা। বৃহস্পতি পেট ফুলিয়ে জবাব দিল, হুঁ, আমি তো আকারে এত বড় যে আমার পাশে তুমি একটা লাল টমেটোর মতো দেখাও। শনি ঘাড় নেড়ে বলল, বড় হলে কি হবে? আমার রিংস দেখেছ? একদম চকচকে বিয়ের আংটির মতো। পৃথিবী চাঁদকে কাঁধে বসিয়ে গদগদ গলায় বলল, আর আমি? আমার কাছে গাছপালা, পাখি, নদী, সেরা ভ্রমণপথ আমারই আছে। শুক্র তখন আয়না হাতে বলল, সবচেয়ে সুন্দর একদম আমি। দেখো মুখশ্রী কেমন চকচক করছে। বেচারা মেরকিউরি ঝাঁকড়া চুল চুলকে কাঁদো কাঁদো গলায় বলল, আমি এত ছোট, কেউ আমাকে খেলাতেও নেয় না।
নেপচুন আর ইউরেনাস তখন পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে বলছিল, তর্ক করো করো, আমরা বরফের ঠান্ডায় আইসক্রিম খেয়ে আরামে আছি। হঠাৎ ছোট্ট প্লুটো লাফিয়ে সামনে এসে বলল, আমি কি কিছু বলবো? নাকি আবার বলবে, তুমি তো গ্রহই না? সবাই তখন হেসে গড়িয়ে পড়ল। বৃহস্পতি তো হাসতে হাসতে তার একখানা চাঁদ খুলে ফেলল। এই সময় সূর্য দাদু গোঁফে হাত বুলিয়ে বললেন, হুহ, শান্ত হও সবাই। প্রত্যেকের আলাদা বিশেষত্ব আছে, কারো রং, কারো আকার, কারো সৌন্দর্য, সবাই মিলে আমরা এক মহা টিম। সবাই মাথা নেড়ে বলল, ঠিক কথা দাদু, আমরা সবাই মিলে দারুণ। তারপর সেই দিন থেকে সৌরজগতে রোজ মজার গল্প হয়, ঠাট্টা হয়, তবে ঝগড়া আর হয় না। আর ছোট প্লুটো, সে এখন নিজেকে বিশেষ অতিথি গ্রহ বলে দারুণ গর্ব করে। সময়ের মূল্য। অনেক অনেক বছর আগে অরণ্যঘেরা এক রাজ্যে শাসন করতেন মহাবুদ্ধিমান রাজা অনিরুদ্ধ। তার দুই কন্যা ছিল, প্রজ্ঞা আর প্রেরণা। রাজা ছোটবেলা থেকেই তাদের শিখিয়েছিলেন, জীবনের সবচেয়ে বড় ধন হল সময়। সময়ের অপচয় মানেই জীবনের অপচয়। একদিন রাজা ঘোষণা দিলেন যে প্রিন্সেস সময়ের যথাযথ ব্যবহার করে প্রজাদের মধ্যে উন্নতি আনবে, তাকেই উত্তরাধিকারী ঘোষণা করা হবে। প্রজ্ঞা ছিল খুবই চতুর, তবে অলস। সে ভাবল, সময় অনেক আছে, পরে করব। আগে একটু আনন্দ করি। সে রাজপ্রাসাদে আয়োজিত নাচ গানের আসরে মত্ত হয়ে পড়ল। অন্যদিকে প্রেরণা ঠিক ভিন্ন। সে সকাল হতেই উঠত, শিক্ষকদের পরামর্শ নিত, রাজ্যের গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যা শুনত এবং সঙ্গে সঙ্গে সমাধান করত। জমির কাজের উন্নতি, শিক্ষার প্রসার, অসুস্থদের জন্য চিকিৎসা, সবকিছুই সে গোছাতে শুরু করল। এক বছর পর রাজা দুই কন্যাকে ডেকে পাঠালেন। আমার সন্তানরা, দেখাও কি করেছ সময়ের সঙ্গে। প্রজ্ঞা মাথা নিচু করল। সে কিছুই দেখাতে পারল না, শুধু ফাঁকা প্রতিশ্রুতি আর অপচয়। কিন্তু প্রেরণা নিয়ে এল গ্রামের উন্নয়নের চিত্র, শিক্ষিত শিশুদের দল, আর হাসিমুখে দাঁড়ানো অসংখ্য প্রজার দল। রাজা অনিরুদ্ধ আবেগঘন কণ্ঠে বললেন, সময় কখনো অপেক্ষা করে না। তুমি যে সময়ের মূল্য বুঝেছ, তার ফল তোমাকে দিয়েছে। তাই আজ থেকে প্রেরণা হবে এই রাজ্যের নতুন উত্তরাধিকারী। আর প্রজ্ঞা? সে বুঝতে পারল, জীবনের সুযোগ যেমন আসে, তেমনি হারিয়েও যায়, যদি সময়ের অপচয় করা হয়। তারপর থেকে সেই রাজ্যে প্রতিটি শিশুকে ছোট থেকেই শেখানো হতো, সময় মানে জীবন। সময়ের সঠিক ব্যবহার মানে জীবনের সঠিক পথ। লাকি দ্য ব্যাকটেরিয়া। একদিন মাইক্রোওয়ার্ল্ড নামের এক অদ্ভুত জগতে জন্ম নিল ছোট্ট একটা ব্যাকটেরিয়া, নাম তার লাকি। ছোট্ট নীলচে দেহ আর হাসিখুশি মন নিয়ে সে ছিল অন্য সবার চেয়ে আলাদা। মাইক্রোওয়ার্ল্ডের অন্য ব্যাকটেরিয়ারা ছিল দুষ্ট, ঈর্ষান্বিত আর ধ্বংসাত্মক, কিন্তু লাকি ছিল সবার উপকারে আসতে চাওয়া এক সাহসী যোদ্ধা। কিন্তু এই জগতে শান্তি ছিল না। এক ভয়ঙ্কর দুষ্টু ব্যাকটেরিয়া, ডক্টর গ্রিমস, সবুজ রঙের, লাল টাই পরা ভয়ানক ব্যাকটেরিয়া, পুরো মাইক্রোওয়ার্ল্ড দখল করতে চাইত। সে চেয়েছিল সব ভালো ব্যাকটেরিয়াকে বন্দী করে একটা বিশাল বিষাক্ত সাম্রাজ্য গড়ে তুলতে। একদিন ডক্টর গ্রিমস ঘোষণা করল, এই জগৎ এখন থেকে আমার। কেউ যদি বাধা দেয়, তাকে মুছে ফেলা হবে। সব ব্যাকটেরিয়া ভয়ে পালাতে লাগল। শুধু লাকি দাঁড়িয়ে থাকল, বুক ভরা সাহস নিয়ে। সে জানত, ডক্টর গ্রিমসকে হারানোর জন্য চাই একটা শক্তিশালী ওষুধের খোঁজ, যাকে বলা হতো ওয়ান্ডার সল্ট। এই বিশেষ সাদা গুঁড়া ডক্টর গ্রিমসের দুষ্ট শক্তি নষ্ট করে দিতে পারত। লাকি তার দুই বন্ধু, টিকো, হলদে ব্যাকটেরিয়া, আর মোচো, কমলা ব্যাকটেরিয়া, কে নিয়ে যাত্রা শুরু করল ওয়ান্ডার সল্ট খুঁজতে। তাদের পথে বাধা দিল ভয়ঙ্কর মিউট্যান্ট ব্যাকটেরিয়াদের দল, যারা ডক্টর গ্রিমসের সেনা। ভয়ঙ্কর জেলি নদী পেরিয়ে, ভয়াবহ পচা গুহার ভিতর দিয়ে, অবশেষে তারা পৌঁছাল ওয়ান্ডার সল্ট এর গোপন গাছের কাছে। কিন্তু ঠিক তখন ডক্টর গ্রিমস নিজে এসে হাজির হল। এক ভয়ানক যুদ্ধ শুরু হল।
লাকি তার চতুরতা আর সাহস দিয়ে গ্রিমসের ফাঁদ এড়িয়ে ওয়ান্ডার সল্ট ছিটিয়ে দিল তার ওপর। মুহূর্তেই গ্রিমস চিৎকার করে ধ্বংস হয়ে গেল আর মাইক্রোওয়ার্ল্ডে আবার শান্তি ফিরে এলো। সবাই লাকিকে বাহবা দিল। আমাদের বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ, লাকি। আর সেই দিন থেকে লাকির নাম হয়ে গেল হিরো অফ মাইক্রোওয়ার্ল্ড। সুখের গোপন রহস্য। অনেক বছর আগে এক শান্ত গ্রামে থাকত অর্জুন নামের এক যুবক। তার জীবনযাত্রা ছিল সহজ, তবুও তার মনে সবসময় প্রশ্ন জাগত, কেন আমি পুরোপুরি সুখী হতে পারছি না। একদিন সে শুনল দূর পাহাড়ের ওপারে এক জ্ঞানী গুরু বাস করেন, যিনি নাকি সুখের গোপন রহস্য জানেন। সিদ্ধান্ত নীল, যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। অনেক পথ পেরিয়ে অনেক কষ্টের পরে অর্জুন পৌঁছাল গুরুর কাছে। গুরু হেসে বললেন, তুমি সুখের রহস্য জানতে চাও? ঠিক আছে, তবে আগে একটি কাজ করো। এই ছোট্ট তেলের পাত্রটি হাতে নাও এবং পুরো আশ্রমটি ঘুরে আসো, তবে সাবধান, এক ফোঁটাও তেল যেন পড়ে না। অর্জুন খুব সতর্ক হয়ে হাঁটতে লাগল। সে চোখ সরাল না তেলের পাত্র থেকে। আশ্রমের সৌন্দর্য, ফুলের বাগান, পাখির গান কিছুই দেখতে পেল না। ফিরে এলে গুরু জিজ্ঞেস করলেন, কি দেখলে আমার আশ্রমে? অর্জুন লজ্জায় মাথা নিচু করে বলল, আমি কিছুই দেখিনি গুরুজি, শুধু তেল রক্ষা করার চেষ্টা করেছি। গুরু মৃদু হেসে আবার বললেন, এবার আবার যাও, তবে আশ্রমের সৌন্দর্য উপভোগ করে এসো। এইবার অর্জুন ঘুরে এল মন ভরে। সে দেখল রঙিন ফুল, শুনল পাখির গান, অনুভব করল বাতাসের মৃদু ছোঁয়া। তবে ফিরতে ফিরতে দেখল পাত্রের কিছু তেল পড়ে গেছে। গুরু তখন বললেন, এই হল জীবনের সত্য। সুখ মানে শুধু দায়িত্ব এড়িয়ে চলা নয়, আবার কেবল আনন্দে মত্ত থাকাও নয়। সুখ মানে হল দায়িত্ব পালন করতে করতে জীবনের সৌন্দর্যকেও অনুভব করা। ভারসাম্যই সুখের আসল রহস্য। অর্জুন তখন সত্যিকারের হাসি দিল। তার মনে হল এই প্রথম সে সত্যিকারের সুখী।